সুন্দর দেশ, কি পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখছো কত বড় বড় দালান কোঠা। হ্যাঁ আরে দেখতেছি সবাই যে কি ফর্সা পোলা মাইয়া, বাইরে ভাই কি যে ভালো লাগতেছে। আর তুমি এয়ারপোর্ট থেকে বাড়ার পর থেকে আমার মরণ কান্দা কিনতে যেতেছো, কি হইছে তোমার? আরে কানবো না, কি করব? বিমানের ড্রাইভার আমাদের সাথে বাটপারি করছে। সে তো একটা বাটপারি করে আমাদের কাছ থেকে ভাড়া বেশি দিচ্ছে। কি কইতাছো তুমি? বিমানের ড্রাইভার তোমার লগে বাটপারি করলো কেমনে? আর বিমান ভাড়াই বা বেশি নিল কেমনে? ও জুলেখা, তুমি না কিছুই বুঝো না। এই যে আমরা বিমানে করে যাচ্ছি, বিমানটা কি কোথাও থামতে দেখছো? কোথাও গ্যাস নিতে দেখছো? কোথাও তেল নিতে দেখছো? বিমান চলছে কিসে? বিমান চলছে হাওয়ায়। আর সে আমাদের কাছ থেকে বাটপারি করে তেলের কথা কইয়া, গ্যাসের কথা কইয়া 50-60 হাজার টাকা নিচ্ছে। তাহলে কি সে বাটপারি করলো না আমাগুলোকে? ওরে আল্লাহ রে আল্লাহ, এই কিপটা লোক কয় কি? কোনো বিমান চালাইতে গ্যাস তেল এগুলো না লাগলে আরো বেশি কিছু লাগে, ওটা আরো বেশি দাম। আর তাছাড়া এই যে আমরা হানিমুনে যাইছি, যত টাকা খরচ হয়েছে সব তো দিচ্ছে আমরা আব্বাই। তোমার পকেট থেকে তো কোনো টাকা খরচ হয় না, তাহলে তোমার সমস্যাটা কোন জায়গায়? টাকা আবার শ্বশুর দিলে কি হয়েছে? টাকাগুলো তো দিচ্ছি আবার হাত দিয়া। আরে প্লেন ভাড়া বাবদ এতগুলো টাকা দিচ্ছি, আমার পুরো শরীরটা জ্বলে যাইতেছে, আমার খুব কষ্ট হইতেছে। তোমার কত করে কইলাম তোমার আব্বা হানিমুন করার জন্য টাকা দিচ্ছে, চলো আমরা ফ্যান্টাস্টিক কিংডমে যাই। না, তোমার বিদেশেই আসতে হবে। আল্লাহ রে, কতগুলো টাকা খরচ হয়ে গেল। এই টাকাগুলো থাকলে আমি কত কি করতে পারতাম। একদম চুপ। এই না হানিমুন করতে আইছে আমার আব্বার টাকায়, তোমার টাকায় না। আমি না আইছি, আমি না মজা করবো, ঘুরবো ফিরবো, খামো দামো, যা মন চায় তা করবো। যাও, যে একটা গাড়ি লও, হোটেলে যাইতে হবে, একটা সুন্দর রুম লইতে হবে, আমার রেস্ট। গাড়ি লো আবার। এমনিতেই প্লেন ভাড়া বাবদ কতগুলি টাকা নষ্ট হয়েছে, এখন আবার গাড়ি নিয়ে হোটেলে যাই, এই বাবদ আরো টাকা খরচ হইব। আমার পক্ষে গাড়ি নেওয়া সম্ভব না। টাকা কি তোমার খরচ হবে? টাকা খরচ হবে তোমার আব্বা। তোমার আব্বা টাকা দিছে তাতে কি? টাকাগুলো তো খরচ হইতেছে আমার পকেট থেকে। আমার পকেট থেকে টাকা এইভাবে অপচয় আমি করতে পারবো না। আমি গাড়ি নিতে পারবো না। আল্লাহ রে, কেন যে এই কিপটার বাসা কিপটার আমি বিয়া করছিলাম। আচ্ছা ঠিক আছে, তোর গাড়ি লওয়া লাগবে না, তুমি বাস লও, যাও। বাস তো দূরের কথা, আমি একটা রিক্সাও নিতে পারবো। এগুলো তুমি কি কইতাছো মনসুর? তাইলে আমরা হোটেলে যাবো কেমনে? কেন হাইটা যাবো? মনসুর, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? এই থেকে হোটেল কম করে হলো 10 কিলোমিটার দূরে, এত পথ আমরা হাইটা যাবো কেমনে? দেশে থাকতে মনে হয় উড়ে উড়ে গেছো। দেশে থাকতে তো এর থেকে বেশি হাঁটছো। আমার বাড়ি থেকে তোমার বাড়ি তো 10 কিলোমিটার বেশি হইব। ঠিকই তো হাইটাইছো এখানে। মনসুর, দেশের হিসাব আর বিদেশের হিসাব কি এক তো না। আর তাছাড়া দেখো, এতটা পথ জার্নি করে আসছি না, শরীরের মধ্যে কোনো বল শক্তি নাই, মজুর হাঁটতে পারবো না। কি কইতেছো? শরীরে কোনো বল শক্তি পাইতেছো না? তাহলে তো আর বেশি করে হাঁটা দরকার, কারণ হাঁটলে শরীরে বল আসবে, শরীরে শক্তি আসবে। জানো না, পড়ো না এটি? যত কিছুই হোক, আমি হাঁটতে পারবো না। তুমি বাস তাহলে গাড়ি লও, যাও। সুলেখা শোনো, তোমার আব্বার টাকায় হানিমুন করতে আসছি না, এখন এইখান থেকে গাড়ি ভাড়া দিতে গিয়ে যদি সব টাকা খরচ করে ফেলাই, তাহলে তো আমরা ভালো হোটেলে থাকতে পারব না। সেই জন্য বলতেছি, চলো আমরা হাইটা যাই। একটু কষ্ট হইব, কিন্তু হাইটা গেলে গাড়ি ভাড়ার টাকাটা যে বাইসা যাইব, সেই টাকা দিয়ে আমরা ভালো হোটেলে ভালো রুমে থাকবো। সত্যি সত্যি একটা ভালো হোটেল, একটা ভালো রুম লইবা তো? অবশ্যই ভালো হোটেলে ভালো রুম নিব, চলো। আর যদি হোটেলে ভালো রুম না লইছো, তাহলে কিন্তু তোমার খবর আছে। আল্লাহ রে আল্লাহ, কোন গিফটের লগে যাইছে, ওটা কত দূর আমার হাঁটা লাগবে আল্লাহই জানে। আর আমি আছি না, আমি তোমার হাঁটায় নিয়ে যাবো, আসো। মনসুর, এই 2টা ঘন্টা ধরে এনে বসে আছে, তোমার লোক নাকি পাঠাইবো? কই সেই লোক? আরে আইবো আইবো তো কইতাছো 2 ঘন্টা ধরে। শুনো, 5 মিনিটের মধ্যে যদি তোমার লোক না আইছে, আমার 2 চোখ যেদিকে যাবে আমি কিন্তু যাবো। দুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবে। এটা কি বাংলাদেশ পাইছো? এটা বাংলাদেশ না, এটা মালয়েশিয়া। রাস্তা পার হইতে পুলিশের পারমিশন লাগে। পুলিশের পারমিশন ছাড়া রাস্তা পার হইলে ঠ্যাঙ্গানি দেবো, তো ঠ্যাঙ্গা ভেঙে ফেলাইবো। পানামে বসো, অসভ্য কথা। এ মনসুর, আই মনসুর, জুলেখা আইর ওয়াইফ, বাংলাদেশ কাম অস্ট্রেলিয়া। আমি বাংলাদেশি। আমি যাদের পাঠাইছে, আসেন আমার সাথে। কেমন লাগতেছে রুম? আরে কি যে ভালো লাগতেছে, এত সুন্দর রুম। আর বিছানাটা দেখছো তুমি? কি নরম, পর্দাটি দেখছো? এই আমার যে কি ভালো লাগতেছে। আর এসে বাতাস দেখছো? আল্লাহ, পরান একদম জুড়ে গেছে গা মনসুর। থ্যাংক ইউ, শেষমেশ তুমি আমার একটা সুন্দর হোটেলে নিয়ে আসছো। আর থ্যাংক ইউ দিয়ে লাভ নাই, তুমি তো আসতেই চাও নাই, জোর করে আনতে হইলে। এখন বুঝতে পারছো আমার হানিফ চাচা যে জানতেন কোনো লোক না? বুঝছি। আর তুমি আমার জামাই, তুমি যদি জোর করে আমার অভিমান না ভাঙো, তাহলে কে ভাঙাইবো কও? আচ্ছা শুনো না, সে বাড়িতে অনেক সময় খাই আইছি, অনেক ক্ষুধা লাগছে, তুমি যাও না, যাই আমার খাওয়ালে। খাওন, তার মানে আবার খরচ। ইস, দুনিয়াতে আল্লাহ কেন যে খাওয়ার সিস্টেমটা বানাইলো। মানুষের যদি কিছু খাইতে না হইতো, তাহলে প্রত্যেকটা মানুষের কতগুলো টাকা বাঁচে দিত। মনসুর, এই বিদেশের মাটিতে কি তুমি খাওয়ালো কিপটামি করবা? আরে ধুর, কি বলো জুলেখা তুমি?
তুমি আমার একমাত্র ওয়াইফ, তোমার সাথে কি খাওয়া নিয়ে কিপটামি করা যায়? আচ্ছা ঠিক আছে, বসো, খাওয়ানোর ব্যবস্থা করতেছি। এই নাও। এসব কি? এ কি? ভাত, ডাল, আলুর ভর্তা। বলছো ভাত ডাল আলু ভর্তা তোমার লাগেছে ঢুকলো কেন? হ্যাঁ কোন ঢুকলো? দেশের থেকে ঢুকাইছি। আমি জানতাম বিদেশে যাওয়ার সাথে সাথে তুমি খাই খাই শুরু করে দিবা, খিদা লাগছে এইসব কইবা, টাকা খরচ হইব, এই জন্য আমি পাতিল থেকে ভাত, ডাল, আলুর ভর্তা লাগিয়ে মতো করেছি। এখন পেট ভরে খাও, পেটটা ঠান্ডা করো। বিদেশে খাওয়ানোর লেখা টাকা খরচ দেবো দেখে তুমি দেশ থেকে ভাত ডাল ভর্তা লাগেছে করে লই আইছো। তুমি কি মানুষ না অন্য কিছু? আমি মানুষ না, আমি এলিয়েন। তুমি একটা এলিয়েনকে বিয়ে করছো, খুশি? তখন খাও। অসম্ভব, এটা আমি কালকে বিকেলে রাঁধছিলাম, এটা তো আমি খাম। পচা গন্ধ কইতাছে, এটা আমি খাই তারপরে এটা ফালো ফালো ফালো। আরে বাবা, পচা কোথায়? হালকা একটু গন্ধ হইছে, নাকে চাপ দিয়ে খায় ভালো, পেটটা ভরে দেবো, পেট শান্তি দুনিয়া শান্তি। চুপ করো, এসব পচা খাম যদি আমি নাকে চাপ দিয়ে খাইলে আমার পেটটা খারাপ করবো না? ইস, আমি আজকে হানিমুনে, আমার যদি পেট খারাপ করে আমি কি ঘুরতে টুরতে পারবো, কিছু দেখতে পারবো? যাই ডলে যাও, এসব পচা খাবার আমি খাবো না। তাইলে আজকে খাবারের চিন্তা বাদ দাও, শরীর অনেক ক্লান্ত, সুন্দর করে একটা ঘুম দাও, এক ঘুমে কালকে উঠবা, কালকে সকালবেলা একদম সারাদিনের খাওয়ান একবারে খাইলাম বেশি করে, ঠিক আছে? এখন না খাইলে তো আবার ঘুমিয়ে আইবো না। তুমি যাও গিয়ে আমার লেগে গরম গরম খাওন লেখো। আর তুমি যদি না গেছো না, আমি কিন্তু আব্বারে ফোন দিব। আব্বারে ফোন দেওয়া কম, আপনার কিপটা জামাই কিপটা মেলে আপনার মায়ের খাইতে দিতেছে না, তখন দেখ খাবার একটা টাকাও দিব না। আচ্ছা ঠিক আছে, তোমার আব্বারে ফোন দেওয়া লাগবে না, যাইতেছি। ইস আল্লাহ, দুনিয়াতে মেয়ে মানুষ কেন পাঠাইছিলা, সারাক্ষণ খালি খাই খাই করে। এই খারাপ, এই পচা পচা খাবার লয়ে যাও, গন্ধ করতেছে, যাও লয়ে যাও। আরে এটা আমি খাবো, রাখি। আরে আমি দিব না, আমার তো খাওন, যাও লয়ে যাও। কিপটার করে কিপটা, তোর কিপটা আমি সুরাম খারাপ। হ্যালো, ফুড হাংরি, রাইস, ডাল, ভর্তা। ভাই কোনো সমস্যা নাই, আপনি বাংলায় বলেন, আমি বাংলাদেশি। ওরে আল্লাহ, আপনি বাংলাদেশি? ভাই, বিদেশের মাটিতে বাঙালি ভাই পেয়ে গেছি, আমার মনটা জুড়ে গেছে ভাই। ভাই বুকে আসেন, ভাই আসেন। আস্তে, বুকে করা ধরতে হবে না, এত সাফাবাজি করেন কেন? সব বাঙালি রেস্টুরেন্টে দুইটা একই কথা বলে, খাবার একটু কম দামে নেওয়ার জন্য। আপনার কি কি লাগবে সেটা বলেন। ভাই ওই মানে ভাত, মাছ, ভর্তা, তারপরে ডাল, মানে বাঙালি খাবার টাবার এগুলো কি পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, সব রকমের খাবার পাওয়া যাবে। আচ্ছা ভাই, তাহলে যদি ধরেন দুইজনের ভাত, ডাল আর আলু ভর্তা নেই, তাহলে বিল কত আসতে পারে? 8 টাকার মতো। কি বলেন ভাই, মাত্র 8 টাকা? আর যদি ভাত, ডাল, ভর্তার সাথে শাকসবজি, তারপরে মাছ, গরুর মাংস, মুরগির মাংস নেই, কত টাকা পড়বে? ধরেন আপনি যদি ভর্তা, ভাজি, শাক সবজি, মাছ, গরুর মাংস, খাসির মাংস এগুলো সব মিলিয়ে নেন, তাহলে 100 টাকার মতো পড়বে। সব মিলে 100 টাকা? হ্যাঁ। তাহলে ভাই আপনি এক কাজ করেন, মানে মাছ, মাংস, মুরগি, খাসি যা যা আছে মিলায় টিলায় দুজনের পরিমাণে দিয়ে দেন। আমরা তো এমনিতে অনেক ভালো ভালো খাই অভ্যাস, ভর্তা টর্তা খুব একটা খাই না, তারপর ভর্তাও দিয়ে দিন, সমস্যা নেই। ঠিক আছে, আপনি তাহলে একটু ওয়েট করেন, আমি আসতেছি। আচ্ছা ভাই, ঠিক আছে। ওরে আল্লাহ রে আল্লাহ, মালয়েশিয়ায় খাবারের দাম এত সস্তা! ইস, বাংলাদেশে খাবারের কত দাম! এক প্লেট গরুর মাংস দাম আসে 200 টাকা, আর এখানে কত কিছু অর্ডার দিলাম, মাত্র 100 টাকা দাম আসছে। ইস, মনটা চাইতেছে সারা জীবন মালয়েশিয়ায় থেকে যায়। এই যে ভাই, আপনার ভর্তা, ভাজি, শাক সবজি, দুজনের ভাত এবং মাছ, মাংস সব আছে। আচ্ছা ভাই, একটা কথা বলেন তো, এই বাঙালি খাবারই মালয়েশিয়াতে তো সস্তা কিভাবে? বাংলাদেশে তো অনেক দাম খাবারের। ধরুন, কে বলছে মালয়েশিয়াতে খাবারের দাম সস্তা? বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে খাবারের দাম ডাবল আর অনেক বেশি। ধর মিয়া, কি ধরনের কথা বলেন? বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় খাবারের দাম কিভাবে বেশি হয়? এই যে এতগুলা খাবার নিলাম 100 টাকা দিয়ে, বাংলাদেশে হলে এই খাবারের দাম আসতো 1000 টাকার বেশি। আরে ভাই, বাংলাদেশে যদি এই খাবারের দাম 1000 টাকা হয়, তাহলে এখন তো কিনলেন 2800 টাকা দিয়ে। এই হাইলামি করেন নাকি? আপনি না বললেন 100 টাকা? আরে ভাই, 100 টাকা তো এই দেশি মানে মালয়েশিয়ান, আর মালয়েশিয়ান 100 টাকা, বাংলাদেশে 2800 টাকা। বললা কোন কি? তার মানে মালয়েশিয়ান 100 টাকা, মানে আমি এখানে 250 টাকার খাবার কিনে ফেলাইছি। জি ভাই, আমি তো ভাবছি বাংলাদেশে 100 টাকা, আমি তো 100 রিঙ্গিত বুঝি নাই ভাই। আমি এত টাকা খাবার নেবো না ভাই, খাবারটা ফেরত দেন। না 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 ভাই, বিক্রি করা খাবার আমরা ফেরত নিই না। এই খাবার যেহেতু আপনি অর্ডার দিয়েছেন, এখন আপনাকে এই খাবার নিতেই হবে। ভাই দেখেন, আমার বউ অনেক কিপটা, সে যদি একবার শুনে যে আমি এত টাকার খাবার কিনছি, আমার লাথি দিয়ে ঘর থেকে বাইর করে দিব, আমার সংসার ভেঙে দেবো ভাই। ভাই দেখেন, আপনার পায়ে পড়ি, বাঙালি ভাই হয়ে বাঙালি ভাইয়ের একটু বিপদে ফেলেন না ভাই। এই, 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 পায়ে ধরতে হবে না, দাঁড়ান। সব খাবার ফেরত দিয়ে দিতে হবে তো ভাই
সব সব খাবার ফেরত নিতে দেবো না। তাইলে? এক কাজ করেন, আমারে ভাত, আলুর ভর্তা আর ডাল দেন, বাকিটা রেখে দেন। এতক্ষণ তো বলছেন ভাত ডাল আলু ভর্তা খান না, এখন আবার ভাত ডাল আলু ভর্তাই চাইতেছেন না? হ্যালো, 8 টাকা দেন। জি ভাইয়া, 8 টাকা দেন। 8 টাকা বলেন কেন? 8 রিঙ্গিত বলতে পারেন না? বেতন তো আপনি লাগাইছেন। মানুষকে ক্লিয়ার করে বলবেন যে রিঙ্গিত টাকা না, ফাউল। একটু পড়াশোনা করে মানুষই আইন নিয়ে আজব লোক তো, পাগল। সুলেখা, তোমার জন্য খাবার নিয়ে আসছি। তোমার এতক্ষণ লাগলো খাবার আনতে? আমি গোসল টোসল করে কনফ্রেশ হয়ে বসে আছি, পেটের মধ্যে ইন্দু দৌড়াইতেছে খিদায়। আরে আমি মালয়েশিয়ার সব জায়গায় চিনি নাকি? খুঁজা বাইর করলাম একটা ভালো রেস্টুরেন্ট, সেখান থেকে খাবার নিয়ে আসলাম। তুমি আমার এখানে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসছো? অবশ্যই, তুমি না বললা যে গরম গরম খাবার খাইবা, এই জন্য গরম গরম খাবার নিয়ে আসছি। যে তো কি নিয়ে এসো? এই কি? আলুর ভর্তা, আলু ভর্তা, ডাল, এই যে ভাত, গরম ভাত। এ কি? তুমি না আমারে বললা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসছো? এগুলো তো দেখে আগের খাবারই, ভাত ডাল আর আলু ভর্তা। হ্যাঁ, আমি রেস্টুরেন্ট থেকে ভাত ডাল আলুর ভর্তা নিয়ে আসছি। আমি একটা বাঙালি রেস্টুরেন্ট পাইছি, তারা বললো আজকে স্পেশাল ভাত ডাল আর আলুর ভর্তা বানানো হয়েছে, এই জন্য এখান থেকে গরম গরম কিনে নিয়ে আসলাম। ওরে কিপটা করে কিপটা, তুই আমার লাগে স্পেশাল খাওয়া লইতো তা ভাত ডাল আলু ভর্তা। তুই দেশেও আমার ভাত ডাল আলু ভর্তা খাও, তুই বিদেশেও আমার ভাত ডাল আলু ভর্তা খাবি? তোর আলু ভর্তার ডাইলাগ কাম খাবো না, আমি তোর মাথা খাবো। তুই ওমা, এত কিপটা করে। কিছু না চাচা, এমনি। আসসালামু আলাইকুম চাচা, আপনি রুমে? তোমাকে রুম মানে? এটা তো আমার রুম, তোমাকে তো আমি দয়া করে থাকতে দিচ্ছি। দয়া করে থাকতে দিছেন মানে? মনসু তো আমার বলছে আপনি কি জোর করছেন দেখে আমার এখানে নিয়ে আসছে। আর থাকতে দিছেন ভালো কথা, তা আপনি আসছেন কেন এখানে? আমি আসছি মানে আমার রুমে তো আমি থাকতে আইছি। মনসুর, উনি সব কি বলতেছে? তুমি না আমারে বলছো হানিফ চাচা এই রুমের মধ্যে থাকে না? দিনে থাকে না, কিন্তু রাতে থাকে। ঘর ছাড়া কই যাইব? হ্যাঁ, আমার রুম থেকে আমি কোথায় গিয়া ঘুমাবো? আমি তো ঘুমাইতে আইছি। তুমি সব কি বলতেছে মনসুর? হানিমুনে এসে কেউ না আমাদের অন্য একটা লোকের সাথে রুম শেয়ার করে থাকতে হবে? সুলেখা, একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নাও, টাকাটা তো বেঁচে দিব। ওরে আল্লাহ রে, ও আল্লাহ, গিফটার করে গিফটার। সুলেখা, সুলেখা, আল্লাহ, সুলেখা তো অজ্ঞান হয়ে গেছে। সুলেখা, আল্লাহ, সুলেখা তো অজ্ঞান হয়ে গেছে। কি যে ভালো হয়েছে চাচা, আমার বউ অজ্ঞান হয়ে গেছে। এই কি কস না কস, তুই অজ্ঞান হয়ে গেছে বউটা, আর তুই কে তো ভালো হইছে? আরে অজ্ঞান হয়ে গেছে দেখে তো চুপচাপ করে রয়েছে। যদি অজ্ঞান না হইতো তাহলে পুরো যার একটা রুম নাও, রুমটা নেওয়া মানে তো খরচ। কোনো খরচ হলো না, আমার পকেটের টাকা পকেটে রয়ে গেল। আরে দূর, উঠা বউরে উঠা, ডাক্তারের কাছে নিতে হইব। ডাক্তারের কাছে নিতে হইব না? পেটে যে পরিমাণ খিদা, একটু পরে যখন পেটে মুসার দিব এমনি ঘুমেতে উড়ে যাবো গা। ডাক্তারের কাছে নিলে হুদায় খরচ হইব। তোর বাপের স্বভাবই পাইছস রে, এত কিপটা হইছস তুই। তো বাপের স্বভাব চাচার স্বভাব তো এক। আপনি মনে হচ্ছে খুব ভালো, আপনি তো স্বাস্থ্য টাস্থ্য মনে হচ্ছে আগে থেকে ভালো হয়েছে না? তো তো সব পাইতে গেছে গা, যে কোনো আসল লাগে পাকা। কি করবো, চিন্তা চিন্তা খাইয়ে গেছে। আমি এখন কোথায়? তুমি এখন বিছানায় আমার সাথে শুয়ে রইছো। ও, হানিফ চাচা কই? অন্য একটা রুম নাও, এই রুমে আমি থাকতে পারবো না। এখন যাও, অন্য রুম নাও। আরে রাত্রেবেলা আমি রুম পাবো কোথায়? রুম তো দূরের কথা, কোনো বারান্দাও পাবো না। ঘুমাও তো। এত কথা আমি জানি না, আমি এই রুমে থাকবো না, বাস ফাইনাল। জান, এত রাত্রেবেলা পাগলামি করো না তো। অন্য রুম এখন কোথায় পাবো? অন্য রুম নিতে গেলে অনেক টাকা খরচ, এত টাকা আমি দিতে পারবো না। এত টাকা দিতে গেলে আমি হার্ট অ্যাটাক করে মরে যাবো। আরে হানিমুন করতে এসা তোমার জামাই হার্ট অ্যাটাক করবো, তুমি বিধবা হইবা, এটা কি তুমি মাইনা নিতে পারবা? না 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 না, এটা আমি কোনোভাবে মাইনে নিতে পারবো না। কিন্তু মনসুর, আমরা তো হানিমুনে আসছি প্রেম করতে, রোমান্স করতে, মিষ্টি মিষ্টি কথা বলতে, তাই না? কিন্তু উনি যদি এভাবে পাশে শুয়ে থাকে, তাহলে আমি তোমার সাথে প্রেম কিভাবে করবো মনসুর? মিষ্টি মিষ্টি কথা কিভাবে বলবো, ভালোবাসবো কিভাবে আমি তোমাকে? আরে হানিমুনের জীবনে প্রথমবার মালয়েশিয়া আসছি, এখানে আমরা ঘোরাফেরা করবো, ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা দেখবো। এখানে প্রেম ভালোবাসা করার দরকার কি? প্রেম ভালোবাসা যা করার সেটা বাড়িতে গিয়ে করবো। মালয়েশিয়া এসে প্রেম ভালোবাসা করার দরকার নেই। না 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 না, শুধু ঘুরলে ফিরে আর খাওয়া দাওয়া করলে হইব না।
আমার তোমার সাথে প্রেম করতে হইব, ভালোবাসতে হইব। আচ্ছা তুমি একটা রুম নাও, দরকার বলে টাকা আমি তোমার দিতেছি। কি বলতেছো? টাকা তুমি দিবা? তাইলে এই হোটেলের টাকাটা আমার দাও, আমি এই মাছ বরাবর একটা পর্দা ঝোলাই দিই, তাইলে চাচার থেকে আমরা আলাদা হয়ে গেলাম, তোমার মনে হইব আমরা আলাদা রুমে আছি। ওরে আল্লাহ রে, কি কইতেছে এগুলো? এগুলো চাদর কেন? একটা যদি দেয়ালো তুমি উঠে দাও, তারপরে তোমার মনে হবে যে পাশে কেউ শুয়ে আছে। আর তুমি দেখতেছো না একটু পর কুকুর কুকুর করে কাশতেছে? চলো আমরা আরেকটা রুম। আরেকটা রুম নিলে টাকা খরচ হইব, সেই টাকা দিয়ে আমরা মালয়েশিয়ার বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় ঘুরে দেখতে পারবো। তাছাড়া দিনের বেলা হানিফ চাচা রুমে থাকে না, দিনের বেলা আমরা দুজন প্রেম করবো, রোমান্স করবো, ভালোবাসা করবো। দিনের বেলা যদি আমরা প্রেম ভালোবাসা রোমান্স করি, তাহলে আমরা ঘুমবো কখন? আরে বাবা, সারাদিন ঘুরবো নাকি, অর্ধেক দিন ঘুরবো অর্ধেক দিন প্রেম করবো। আর কত লজিক দিবা আমার তুমি? আমার টাকা বাঁচানো লাগে আর কত লজিক? আল্লাহ রে আল্লাহ, কেন যে কিপটা জামাই আমার কপালে চুষছে। আরে জুটাই যখন গেছে একটু ম্যানেজ করো যান। এই রাত জায়গায় কথাবার্তা বন্ধ কর, এত কথা কইলে তো ঘুমাইতে পারুম না। আবার তো সকালে ডিউটি আছে, রাত্রে ঘুমাইতে না পারলে তো ডিউটিতে যাইতে পারুম না, তখন কিন্তু সারাদিনই আমি ঘরে থাকবো। আস্তে কথা বলো, ওনার ঘুমে ডিস্টার্ব করলে উনি আমাদের এখানে থাকতে দিব না। তাছাড়া দিনের বেলা এখানে বসে থাকবো, তখন আমসালা সব যাইবো। আল্লাহ রে আল্লাহ, আমি কার সাথে আসছি, কোথায় আসছি আমি? তোমার জামাইয়ের সাথে আসছো, মালয়েশিয়া আসছো, হানিমুন করতে আসছো, ঘুম থেকে উঠে এটা ভুলে গেছো? কসুর হানিমুন এটা? এর থেকে ভালো আমি দেশে থাকতাম, অন্তত আমি জামাইয়ের সাথে আলাদা ঘুমাইতে পারতাম। আর আমার টাকাটাও পয়সা যাইতো। আরে কিপটার করে কিপটা, তুই থাক, তোর টাকা তুই কবর হয়ে যায়। হ্যাঁ আমি মনসুর, কিন্তু আপনি কে? জোসনা আমার ক্লাসমেট। আচ্ছা আপনার সাথে আমি কোন স্কুলে পড়ছি বলেন তো? আল্লাহ মনসুর, তুই ভুলে গেছস? তুই আর আমি একসাথে খাদারগাঁও হাই স্কুলে পড়ছি, এবার চিনছস? খাদেরগাঁও হাই স্কুল? না, এখনো চিনতে পারতেছি না। ও কি, আমার বাড়ি হাড়িভাঙ্গা, আমি মফিজ স্যারের মাইয়া জোসনা। এইবার চিনছস? এইবারও চিনতেছি না, আর ববির স্যারেও চিনতেছি না। আরে কি করছ তুই আমারে চিনতে পারতেছস না? আমি আগে যেরকম মোটা ছিলাম, এখন তুই এরকম মোটাই আছিস, তুই আমারে চিনতে পারতেছস না কেন? আরে আপনার তো আমি কোনোদিন দেখিই নাই, চিনবো কই থেকে? ডিস্টার্ব করেন না তো, যান অন্যদিকে যান। বললা কি কই, আমার নাকি কোনোদিন দেখাই নাই। আচ্ছা আপনি কি ওর বউ? জি, আমি মনসুরের ওয়াইফ। ও তাহলে তো আপনি আমার ভাবি। ভাবি বিশ্বাস করেন, আমি আর মনসুর একই স্কুলে পড়তাম, ও তো আমারে ভালো করে চিনতো। এখন কেন যে কইতেছে চিনতেছে না, আমি বুঝতেছি না। আচ্ছা ভাবি, ওর স্মৃতি শক্তি নষ্ট হয়ে গেছে? আল্লাহ, আবার কি কইতাছেন এগুলা? না না না, স্মৃতি শক্তি নষ্ট হবে কেন? সব ঠিক আছে। আচ্ছা এত কইরা যেহেতু কইতেছে, একটু ঠিক করে চাই দাও না, চিনো কিনা দেখি তো। ও, না চিনতে পারতেছি না। আল্লাহ রে, তুই কেন যে আমার চিনতেছস না আমি বুঝতেছি না। আচ্ছা শুন, তোরা আমি ভালো করে বুঝাই কই। ওই যে আমাদের ক্লাসে যে মোটা করে একটা মাইয়া ছিল, সব সময় বেঞ্চের পিছনে যায় বসতো, সব সময় শুধু খাইতো আর খাইতো, মানুষজন ওরে নিয়ে যা হাসাহাসি করতো, আমি সেই মোটা মাইয়া জোসনা। এবার চিনছস? না চিনতেছি না, আর চিনার চেষ্টা করেন না তো। আপনি যতই চিনার চেষ্টা করবেন আমি আপনার চিনতেছি না, চিনেও না। আমি আমার বউরে নিয়ে হানিমুনে আসছি, ডিস্টার্ব করেন না, যান আসো। এই খাড়া, আরে আমিও আমার জামাই বসিরের কাছে ঘুরতে আইছি। আমার জামাই তো ভালো সে কাজ করে। ওই যে বসির তোর লাগে যে পরিচয় করে দিয়েছিলাম মালয়েশিয়া থেকে যখন বাড়িতে গেছিল, মনে নাই? ও বশির, হ্যাঁ বশির নামের একজনকে আমি চিনি, আলী বশির। কিন্তু ওনার তো অনেক বয়স বেশি, আপনার বাপের বয়স হইব। চিনতেছি না, আপনার জামাই কোন বশির আমি চিনতেছি না। এই চলো তো। ওরে আল্লাহ রে, তোর কথা শুনে তো আমি নিজেই কনফিউজ হয়ে গেছে। আমি জোসনা কিনা আমার নিজেরই এখন বিশ্বাস হইতেছে না। আচ্ছা আপা, বাদ দেন না, অনেক তো চেষ্টা করলেন, উনি যেহেতু চিন্তাছেন না, তাহলে আর জোরে জোরে দরকার না। আপনি যান, আপনার কামে বুঝে গা। হ্যাঁ আমি যাইতাছি, কিন্তু ভাবি একটা কথা কয়ে দেই, আপনি ওরে ভালো করে মন পিঠা খাওয়ান, তাহলে দুদিন পরে আপনার এই ভুলিয়া যাইব গা, চিনতে পারবো না।
কি কয়ে গেল হ্যাঁ? এই তুমি কি আসলে তারা চিনতে পারো নাই? আরে ওর নাচেন আর কি আছে দোস্তা, ওর প্রথম থেকে আমি চিনা বলাইছি। আমিও ক্লাসে পড়তো, একসাথে পড়তাম। সারাদিন খাই 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 করতো, পিছনে সিটে বসে বসে খালি খাইতো আর স্যারের বকা খাইতো। ও আল্লাহ, তাহলে তো তুমি তারা চিনছই। তারা কইলা কেন তারা চিনো না? আরে ও খালি খাই খাই করে। ওর যদি এখন আমি কই জ্বরে চিনছি, পরে আবার কই এটা খাওয়া ওইটা খাওয়া, আবার দেখা গেল আমাকে হোটেলেও যাইছে। হোটেলের রুমে গিয়ে যদি বসে থাকে, এগুলা করলে আলাদা খরচ না। এই খরচের ভয়ে আমি ওরে কইছি যে আমি ওর চিনি। রে আল্লাহ, তুমি যে এত বড় মিথ্যাবাদী আর কিপটা। কয়টা টাকা বাঁচানোর লেখা তোমার ছোট্টবেলার বান্ধবী ক্লাসমেটরা কিছু চিনো না? তুমি আসলে কি আমার কত? আমি একজন মানুষ, একটু হিসাবি। তাড়াতাড়ি চলো, জুস আবার আইসা আবার খাই খাই করবো। আও সি 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 মনসুর, অনেক তো ঘুরছি, আর ভালো লাগতেছে না। ক্ষুধাও লাগছে, আমার লাগে খাওয়ানোর ব্যবস্থা করো। আরে এই পার্কের মধ্যে আমি খাওয়ানোর ব্যবস্থা করতে করবো। ঘুরতে আসছো, ঘুরো। হোটেলে যাইয়া তারপরে খাবো না। কি কইতাছো? তুমি জানো না ক্ষুধা লাগলে আমার সহ্য হয় না, আমার খাইতে হয়। তুমি এখন খাওয়ানোর ব্যবস্থা করো। কইতে করবো আমি জানি না, আমার ব্যবস্থা করো যাও। আরে আসো, কোত্থেকে ব্যবস্থা করবো আমি, আন্দাজ একটা কথা। তোমার খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ আসো। দোস্তা, দোস্ত কেমন আছস? কি করতেছস তুই? কি রে, তুই একটু আগে আমার চিনতে পারছ নাই, এখন তুই আমার জিজ্ঞাসা আমি কেমন আছি? ঘটনা কি? আমি তো তোর সাথে মজা করছি। আমি তোর ঠিকই চিনছি, কিন্তু না চিনার অ্যাক্টিং করছি। তুই তো জানো ছোটবেলা থেকে আমি একটু দুষ্টু। তুই তো দুষ্ট না, আমি তো জানি তুই কিপটা আসিলি। আরে বোকা, আগে কিপটা ছিলাম, কিন্তু এখন দুষ্ট হয়ে গেছি। এরপরে বাদ দে তো। এখন ক, তোর বাড়ির সবাই কেমন আছে? চাচা চাচি, তোর জামাই সব ভালো আছে তো? ভালো আছে। আরে ভালো তো থাকতেই হইবো। আমি সব সময় তোর বাড়ির লিগা, তোর বাড়ির মানুষের লিগা, তোর লিগা সবসময় দোয়া করি মন থেকে। যাই হোক, খাওয়ার অভ্যাসটা এখনো তোর গেল না। এত বড় একটা পিৎজা একলা একলা টানতে পারবি? জানতে পারবি মানে? মানে এত বড় একটা পিৎজা তুই একা একা খাইতে পারবি? আরে এরকম 4-5টা পিজা আমি এক বসে খায়ালাই, এনা পাই না দেখে আমি একটাই খাইতেছি কষ্ট কইরা। আচ্ছা শোন, আমার বউ তোর সাথে একটা ছবি তুলতে চাইছে। ধর তুই আর আমার বউ দুজনে মিলে পিৎজা খাইতেছস, এরকম একটা অভিনয় করবি, আমি দূরে থেকে ছবিটা তুলুম। আচ্ছা বসো। এই চুপ করো। কি আমি তোমার কইছি আমার খিদা লাগছে, আমার খাও নাই না তো? আমি কোন কইছি ছবি তুলবো? আরে খাইতে খাইতে ছবি তোলার অ্যাক্টিং করবা, আসো। পারুম না আমি। আমি অন্য মাসে খাওন খাবো না। তুমি যাও লাগে খাওন যাও যাও। আরে অন্য মানুষ কই দেখলা? সে আমার বন্ধু, আমার দোস্ত, নিজেদের মানুষ। এর খাবার খেলে সমস্যা নেই। আসো খাও তো। আরে খাবো না কইছি না। খাও। তুমি যে কিপটামি করো না, তোমার কিপটামি আজকে আমি শিক্ষা দিতেছি। খাও। আপা, সে কিন্তু আপনার সিনে, কিন্তু তারপরে না সিনার ভান করছে কি লেগা জানেন? কে লেগা? এই চুপ। আপনার যদি সিনে, তাহলে তো আপনি কইবেন দোস্ত চল একটু জায়গাটা ঘুরে দেখি, একটু আমার খাওয়া, একটু তোকে হোটেলে নিয়ে যা। অত টাকা খরচ হইব। এই কিপটা টাকা যাতে খরচ না হয়, এর লেগা কইছে আপনার সিনে না। ওরে আল্লাহ, তাই? হ্যাঁ আপা তাই। আর এখন আপনি তার বন্ধু, আপনার সিনে এগুলা কেন বলতেছে জানেন? কেন? এই যে আপনি এখানে বসে এমনি খাইতেছেন, এই খাওয়ানোর লোভে। আপনার সাথে যদি আমি খাই, তাহলে তো তার টাকাটা খরচ হইতেছে না, ফ্রি ফ্রি আমি খাইতে পারতাছি। শুধুমাত্র এই জন্য আপনার সিনে। দোস্ত তুই ওর কথা একদম বিশ্বাস করিস না, মিছা কথা কইতাছিস। চুপ! কিপটার বাচ্চা কিপটা, তুই আগে কিপটা ছিলি, এখন তো আরো বেশি কিপটা হইছস। আমি তো তোর কাছে খাইতাম না, তোরে উল্টা খাওয়াইতাম, তোরে শপিং করাই দিতাম, আমার টাকায় তোরে ভালো ভালো জায়গায় ঘুরাইতাম। কি তুই কথা আগে কষ্ট নাই কেন? তোর তো আগে দোস্ত কয়ে দৌড়ায় তোর উপরে ঝামেলা পড়তাম। কি লেগে ঘুমো আগে থেকে? হ্যাঁ, দেখলাম তুই মানুষটা কেমন। তুই যে তো আমার চিন্তা না চিনা বান করছস, তাহলে আমিও তোর চিনি না। যাবে? আচ্ছা দোস্ত যাইতাছিস ভালো কথা, তাহলে আমার বউরে এক পিস পিৎজা দেও, খাইবো, খিদা লাগছে। তোর আমি জীবনেও দেবো না, এক পিসও দিব না। দে না, এমন করছ। যা ভাগ। বিদেশের একটা জিনিস আমার খুব ভালো লাগে, দিনেও ফকফকা, রাইতেও ফকফকা। তোমার মুখটা এরকম করে রাখছো কেন? হুজুর, আশেপাশে কি কোনো বাথরুম আছে? কেন বাথরুম দেখতে মন চায়? আরে বাথরুমে যাইতে হইব একটু জরুরি। তো বাথরুম থাকবো না? বাংলাদেশের মানুষ খালি বাথরুমে যায়, বিদেশের মানুষ মনে হয় বাথরুম যায় না। আছে, তোমার এক্ষুনি আমি টান্ডাসে নিয়ে যাইতেছি। টান্ডাসে যাই কি করবো? আমার বাথরুমে যাইতে হইব। আরে মূর্খ, মালয়েশিয়ার বাথরুমের টান্ডাস কয়। আসো, বুঝ এখানে টান্ডাস লেখা আছে। আসো। Excuse me. Hello. Come here. 1 person 10 ringgit. Oh, you Tamil Nadu? No, I'm from Bangladesh. কি? আপনি বাংলাদেশী? আরে বাংলাদেশী ভাই, আপনার দেখে তো মনটা ভরে গেল ভাই। ইস, আপনার দেখে মনে হইতেছে একটু বুকে জড়াই ধরি ভাই। আসেন ভাই। আরে ভাই বুকে জড়া ধরা লাগবে না।
কি বলতে আসছেন সেটা বলেন। আরে ভাই কি বলতে আসছি মানে বাংলা ভাষায় কথা বলতে আসছি ভাই, বিদেশে আসছি বাংলা ভাষায় কথা বলতে পারতেছি না, কি যে খারাপ লাগতেছে। আসেন না ভাই, এটা বুকে আসেন। কেন আপনার সাথে যে দাঁড়ায় আছে উনি কি রাশিয়ান নাকি? ওনার সাথে কথা বলে মন ভরে না? আরে ভাই ওনার সাথে কথা বললে কি আর ভাইয়ের সাথে ভাইয়ের কথা বলাটা হয় নাকি? আপনি আমার কোন কালের ভাই? এত খাজুরি আলাপ পেরেন না তো। কি বলতে আসছেন, কেন আসছেন সেটা বলেন। আপনার ভাবি একটু বাথরুমে যাবে, এই যাও না। এই দাঁড়ান, যাবে কোনো সমস্যা নাই, কিন্তু 1% 10 রিঙ্গিত দেন, তারপর উনি যেতে পারবে। আরে কি মিয়া দুষ্টামি করতেছেন? আপনার ভাবি বাথরুমে যাবে, এই জন্য টাকা দিতে হইব। অবশ্যই টাকা দিতে হবে, এটা এখানকার সিস্টেম। বাথরুমে গেলে একজন 10 রিঙ্গিত করে দিতে হবে। আরে ভাই আমাদের গ্রামে আমাদের বাড়ির সামনে দিয়ে কত মানুষ হাইটা যায়, তখন বাথরুমে যেতে চাইলে আমাদের বাড়িতে নিয়ে যাই, কই কার কাছ থেকে তো টাকা নেই না। আরে ভাই ওটা বাংলাদেশের গ্রাম, আর এটা হচ্ছে মালয়েশিয়া, কুয়ালালামপুর শহর, বুঝছেন? এখানে পা ফেলতে গেলে টাকা লাগে। আর তুমি এত কথা কইতাছো কি লেগা? 10 রিঙ্গিত দিয়ে দাও না। যাইতে হইব। আর কি বলো না, বাথরুমে যাবে এই জন্য 10 রিঙ্গিত দিব। 10 রিঙ্গিত বুঝো তুমি? বাংলা টাকা 300 টাকার মতো। টাকা যদি দিতে পারতেছ না তাহলে যান, প্লিজ ডিস্টার্ব করবেন না তো, আমাদের কাজ আছে। তোর যদি বাংলাদেশে পাইতাম না, তোর হাড্ডি গুড্ডি ফাই করে ফেলাইতাম আমি। কি বললি তুই? সিকিউরিটি, হাই সিকিউরিটি, সিকিউরিটি, হাই। শোনো, কালকে তুমি আমরা যে জায়গায় ঘুরতে নিয়ে গেছিলা, আজকে কিন্তু আমরা ওইখানে যাব না। আজকে কিন্তু আমরা নতুন নতুন লোকেশনে ঘুরতে যাব। আবার অন্য লোকেশনে কোথায় যাবা? কেন টুইন টাওয়ার? আজকে আমরা টুইন টাওয়ার দেখতে যাব। টুইন টাওয়ার? টুইন টাওয়ার কোথায় এটা তো আমি চিনি না, যাওয়ার কোনো দরকার নাই, চলো রুমে যাই, আসো। আরে না ছিল কোনো সমস্যা নেই, একটা কাজ করো, একটা গাইড নিয়ে আনো। সে শুধু টুইন টাওয়ার না, মালয়েশিয়া যত বিখ্যাত বিখ্যাত জায়গা আছে সব জায়গা আমাদেরকে ঘুরে দেখাবে। এই তুমি কি পাগল হয়ে গেছো? এটা বাংলাদেশ না, এটা বিদেশ। এখানে কে কার কাজ ফালাইয়া যে আমাদের নিয়ে নিয়ে সারাদিন ঘুরবে? আরে গাইডের তো কামই এইটা। শোনো, সারাদিন সে আমাদেরকে সারা মালয়েশিয়া ঘুরে দেখাবে, রাতে তুমি একটা টাকা দিয়ে দিবা, বাস। আমার করে কয়েকটা জায়গায় ঘুরে দেখাইবো, এই জন্য তারা টাকা দিতে হইব। এইটাই তো তার চাকরি, তার জব। সে আমাদেরকে পুরো মালয়েশিয়া ঘুরে দেখাবে, তুমি তার টাকা দিবা না? হায় রে আল্লাহ, কোন দেশে আইসা বললাম একটু ঘুরায় দেখাইবো, তার জন্য তার আবার টাকা দিতে হইব। আমাদের বাড়িতে যখন আমার খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, নানা নানি, দাদা দাদি আসে, তাদেরকে সব জায়গায় ঘুরাই দেখাই, গ্রাম, জেলা, উপজেলা। কই কোনোদিন তো তারা আমাদের টাকা দেয় নাই, আমরা চাই নাই টাকা। শোনো, ঘুরাই দেখাইবো, এই জন্য তারা টাকা দিয়ে শুধু শুধু টাকা নষ্ট করার কোনো দরকার নাই। গুগল ম্যাপ আছে না, গুগল ম্যাপ দিয়ে চলে যাবো। বলো কই যেতেছ, আমি তোমার এক্ষণ নিয়ে যেতেছি। সত্যি সত্যি নিয়ে যেতে পারবা তো? কই যাইবা শুধু নামটা বলো, দেখো কি করতেছি আমি। ওই যে টুইন টাওয়ার। উই গো টুইন টাওয়ার। গো স্ট্রেট, টার্ন লেফট, মানে সোজা গিয়ে বামে যাইতে হবে, আসো। এইদিকে। রে আল্লাহ রে, বলছি পাশাপাশি আমার কইলা যেতেছে। এই একটা ঘন্টা ধরে হাঁটতাছি, একবার কো ডান একবার কো বামে, ডান বামে আর কত যাবো? হ্যাঁ কই টুইন টাওয়ার? আরে এই তো সামনে গেলে তারপরে বামে। আবার কয় বামে, এই ডানে বামে যে করতাছ আর কত বামে যাবো? জানি বামে আমি করতেছি, গুগল ম্যাপ যেখানে দেখাইতেছে আমি তো সেখানেই যাইতেছি। এখন টুইন টাওয়ার দেখবা কিনা সেটা বলো, তাহলে বন্ধ করে দিই, যাও না। চলো। আসো। বলছিলাম একটা গাইড লইতে। তো গাড়ি চলেছি, হাতে কি এটা? কিসে? টার্ন লেফট। হ্যাঁ কোন সিপা সাপার মতো কোন বামে যাও তুমি? আল্লাহ গো আল্লাহ, ওই যে লয়ে যাইতেছে, পানি ব্যথা গেল। উফ। এই তো আইসা পড়ছি, এই যে তোমার টুইন টাওয়ার। কি আর টুইন টাওয়ার এটা? হ্যাঁ এটা তো ল্যাটিন। আর লেফটের পিছনে টুইন টাওয়ার। আরে টুইন টাওয়ার হলো দুইটা লম্বা লম্বা বিল্ডিং। লম্বা লম্বা দুটো বিল্ডিং। এটা হলো তারা খাম্বা। ইফতার করে গিফট ছিল, দেখছো টুইন টাওয়ার দেখছো জীবনে? দেখাই তোরে খারা। এই যে দেখ, দেখছস দুইটা সুন্দর সুন্দর লম্বা লম্বা বিল্ডিং, মাঝখানে আবার একটা ব্রিজ আছে। জানো রাইতে বেলা গুলোতে লাইট জ্বলে? হ্যাঁ ওরে আল্লাহ, এটা অনেক উঁচা উঁচা বিল্ডিং। এটাই তো আমি কইতাছি, একটা যদি গাইড লইতা তাহলে এত করে টুইনটারে যাইতে পার, শুধু শুধু ছবিও তুই যা দিত। আরে বারবার আসো খালি গাইড গাইড গাইড, কিসের গাইড? দাঁড়াও আমি কাউরে জিজ্ঞেস করতেছি, যাওয়ার রাস্তাটা দেখাই দিব। এই খারাপ বলছি, কই যাও? আমার একটা রেখা কই যেতেছো? এই কাউরে জিজ্ঞেস করুন যে টুইন টাওয়ারটা কোন দিক দিয়ে যায়। তো আমার লয়ে যাও। তুমি থাকো এখানে, যাবো রামু। মনসুর
আশেপাশে তো কেউ নাই মনসুর। দেশে বা বিদেশে তাতে কি যায় আসে, একই লেভেলের টিপটা থাকে সে। এত যে বলে তাও না গলে, পান থেকে খসে না চুন। কম খরচে হানিমুন, কম খরচে হানিমুন, কম খরচে ব্রাদার, হাউ আর ইউ? I'm fine. টুইন টাওয়ার হোয়ার? Twin Tower. There. ওইদিকে? দেয়ার? Yeah. টাইম Maybe 15 minutes. 15 মিনিট। Yeah. ওয়াক, রান, You need car. কার, Yeah. ওয়াক, নো 15 মিনিট। Walk maybe 30 minutes. ও আচ্ছা ঠিক, ওকে। ওকে ওকে ব্রাদার, থ্যাংক ইউ ব্রাদার। শোনো জুলেখা, জুলেখা, জুলেখা কি বাথরুমে গেছো? এই জুলেখা, এই জুলেখা, জুলেখা, এই জুলেখা, জুলেখা, হ্যাঁ মনসুর, বল। চাচা আপনি কই? আমি তো হোটেলে, আজকে ডিউটি তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, আইসা একটু ঘুমাই গেছিলাম। চাচা জুলেখা কি হোটেলে আছে? না তো, বৌমা তো হোটেলে নাই। কি বলেন চাচা, সত্যি জুলেখা হোটেলে নাই? জুলেখা হোটেলে থাকলে তোর কাছে কেমন মিশা কত কমু? আর জুলেখারে নিয়ে না তুই ঘুরতে গেলি, হোটেলে আইবো কোথেকে? চাচা গো, সর্বনাশ হয়ে গেছে চাচা, আমার বউরে তো খুঁজে পাইতেছি না। খুঁজে পাইতেছিস না মানে? কি করছ তুই? আমি কিছুই জানি না চাচা, আমি জুলেখারে একটা জায়গায় দাঁড় করায় রেখে একটা ঠিকানা জিজ্ঞাসা করতে গেছি, আইসা দেখি জুলেখা নাই। চাচা জুলেখারে নিয়ে আমি যেখানে যেখানে ঘুরতে গেছিলাম সব জায়গা তন্ন তন্ন করে খুঁজছি, কিন্তু জুলেখারে আমি খুঁজে পাইতেছি না। আমি এখন কি করুম চাচা? কি কস মনসুর এগুলা? আরে মালয়েশিয়া অনেক আলতু ফালতু লোক আছে, অনেক বাজে লোক আছে, তারা আবার বৌমার কোনো ক্ষতি করে ভালো না তো। চাচা আমার কথা কইেন না চাচা, আমার বউরে আমি অনেক ভালোবাসি, আমার বউর যদি একটা কিছু হয়ে যায় আমি বাঁচব না চাচা। আপনি কিছু একটা করেন, আমার বউরে খুঁজাই না দেন। তুই তো বৌমারি নিয়ে ঘুরতে গেলি, সেইখান থেকে বৌমারে তুই হারাই ফেলাইছস, আর আমি এখানে বসে কি করব খবর? আচ্ছা ঠিক আছে, আমি বৌমারে খুঁজতেছি, তুইও বৌমারে খুঁজতে থাক, যে আগে পাইবো সে আরেকজনকে খবর দিব, ঠিক আছে? ঠিক আছে চাচা। সুলেখা তুমি কই গেলা? কোথায় পাবো আমি এখন তোমারে? জোসনা, কি রে, কি হয়েছে তোর? এরকম লাগতেছে কেন? জোসনা আমার বউরে দেখছস? না তো, ভাবির লাগে তো আজকে আমার দেওয়া হয় নাই। কেন, ভাবির কি হয়েছে? জোসনা সর্বনাশ হয়ে গেছে, আমার বউরে তো আমি খুঁজে পাইতেছি না। কি করতেছিস সব? ভাবিরে খুঁজে পেতেছিস না মানে? ভাবি কই আইছে, কেমনে আইছে? দুইজনে মিলা ঘুরতে পারিছিলাম, জুলেখা টুইন টাওয়ার দেখতে চাইছে, আমি ওরে এক জায়গায় খাড়া করে রাইখা একজনের কাছে টুইন টাওয়ারের ঠিকানা জিজ্ঞেস করতে গেছি, ফিরে আইসা দেখি জুলেখা আর ওইখানে নাই। আমি সব জায়গায় জুলেখারে খুঁজে বেড়াইছি, কোথাও পাইতেছি না। এখন আমি কি করি বল? হায় আল্লাহ, এখন ভাবির কি হইব? এই বিদেশের বাড়িতে ভাবির এখন কই খুঁজমু? আল্লাহ জানে ভাবির আবার কোনো বিপদ হইল না তো? আল্লাহ রে, আমি কেন আমার বউরে রাইখা ঠিকানা জিজ্ঞেস করতে গেছিলাম, কেন আমার বউরে নিয়ে গেলাম না? দোস্তা তুই কি এখানকার থানা চিনস? আমার থানায় নিয়ে চল। থানায় যায় কোনো লাভ নাই, উল্টা তোরে কইব তুই এনে কেন আইছস, বউরে নিয়া কেন আইছস, এইসব প্রশ্ন করবো। তুই ওকে ভাষা বুঝবি না, পরে আরেক বিপদে পড়বি। এর থেকে ভালো আমি আমার জামাই পরিচিত যারা আছে তাগরেও কই, তারাও খুঁজে বের করুক, দেখি ভাবিরে খুঁজে পাওয়া যায় কিনা। দোস্তা আমার একটু সাহায্য কর বোন, আমার বউরে আমার কাছে আইনা দে, আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকবো। আমি আমার বেস্ট ট্রাই করতেছি দোস্ত।
আমি ভাবিরে তোর মোবাইল নাম্বারটা দে, আমি ভাবিরে খুঁজে পেলে তোর ফোন দেবো। খারাপ আচ্ছা জানাইছি। আচ্ছা হ্যালো, শোনো, বাংলাদেশ থেকে আমার একটা ভাবি আসছে, বুঝছো? হ্যাঁ না, তুই টাওয়ার খুঁজতে খুঁজতে হারাই গেছে গা, এখন তারা খুঁজে পাওয়া যাইতেছে না। তোমার পরিচিত যারা যারা আছে তাদের মাধ্যমে তারা একটু খুঁজে পাওয়ার ব্যবস্থা করো। ভাই কি ভাই, আজকে ওকে ভর্তাবাদী শাকসবজি ডাইল এসব দিতে আসছেন? না ভাই, আজকে কিছু নিতে আসি নাই ভাই। আপনার রেস্টুরেন্টে কি কোনো বাঙালি মহিলা আসছিল? কি যে বলেন ভাই, আমাকে এটা তো বাঙালি রেস্টুরেন্ট, সারাদিনই খালি বাঙালি কাস্টমার আসতেই থাকে, নারী পুরুষ অনেকেই আসে। আপনার কি হয়েছে আসল কথাটা তো? ভাই আমি আমার বউরে হারাই ফেলাইছি, আমার বউরে খুঁজে পাইতেছি না। আপনার রেস্টুরেন্ট তো আমার হোটেলের পাশেই, তাই জিজ্ঞেস করতেছি আমার বউ কি আসছিল নাকি এখানে। সকাল থেকে তো অনেকেই আসছে। আচ্ছা ভাই, আপনার বউ দেখতে কেমন? ভাই আমার কাছে তো মোবাইল নাই, মোবাইল থাকলে ছবি দেখাতে পারতাম। মানে গায়ের রং মোটামুটি ভালোই ফর্সা, লম্বা চোরা আছে, কালো একটা শাড়ি পরা আছে, গোলগাল ফেস। আচ্ছা ভাই, ওনার কপালে কি কোনো টিপা ছিল? হ, কপালে একটা ছোট টিপ আছিল। কেন ভাই, আমার বউ কি আসছিল দেখছিলেন আপনি? না না, এখানে তো আসে নাই। তবে ভাই, আপনি যে বর্ণনা দিলেন কালো শাড়ি পরা, কপালে টিপ পরা, এরকম একজন মহিলা আমাদের হোটেলের সামনের রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ও আল্লাহ, কি বলতেছেন ভাই আপনি এসব? হ ভাই, মহিলা রাস্তা পার হইতেছিল, হঠাৎ করে পিছন থেকে একটা গাড়ি এসে তারা মারা দিছে ভাই, সাথে সাথে স্পট ডেট হয়ে গেছে। একটু আগেই পুলিশ এসে তার লাশ নিয়ে গেছে। লোকজন কইলো মহিলা নাকি অনেক রাগান্বিত ছিল। লোকজন তারা পিছন থেকে ডাকতেছিল আর বলতেছিল, এক্সকিউজ মি আপা, যাবেন না যাবেন না, সিগন্যাল দিক তারপর যান। কে শুনে ভাই কার কথা? উনি রাস্তা পার হতে যাচ্ছিল, হঠাৎ করে পিছন থেকে গাড়ি এসে মেরে দিল ভাই, সাথে সাথে স্পট ডেট। ভাই আমার বউ আজকে সারাদিন হাঁটাইছি, সে আমার টুইন টাওয়ার দেখাতে নিয়ে যেতে কইছিল, আমি তারা নিয়ে যেতে পারি নাই, সেও তো আমার উপর রাগ করা ছিল। বলেন কি ভাই, আপনার বউ আপনার উপর রাগ করেছিল? তার মানে অ্যাক্সিডেন্ট করে যে মারা গেছে সে আপনারই বউ? তাছাড়া আশেপাশে তো কোনো বাঙালি মহিলা ছিল না। আহারে ভাই, হানিমুনে এসে আপনি আপনার বউটারও হারাইলেন, তাও আবার এই বিদেশের মাটিতে। পুলিশ তো এসে লাশও নিয়ে গেছে, এখন চাইলে তো আপনি লাশটাও খুঁজে পাবেন না। এই এই ভাই, এই এক্সকিউজ মি, হেল্প, এই ভাই, হ্যালো ভাই, এ ভাই, আরে ভাই একটু। ভাই আমি তাহলে যাই, ডিউটি রেখে আসছি। চাচা, আমার বউটা আমার অনেক ভালোবাসতো। জুলেখার বাপ মা আমার সাথে জুলেখারে বিয়ে দিতে চায় নাই, কিন্তু জুলেখা তার আব্বারে বলছে যে মনসুরের সাথে যদি আমার বিয়ে না দাও তাহলে আমি বিষ খেয়ে মরে যাবো। এরপরে জুলেখার বাপ আমার সাথে বিয়ে দিতে রাজি হয়েছে। বিয়ার মধ্যে আমি জুলেখারে শাড়ি চুড়ি গয়না কিছুই দেই নাই, তারপরে সে হাসি মুখে মাইনা নিচ্ছে, কিচ্ছু কয় নাই। আমার কইছে, মনসুর আমি তোমারে পাইছি, আমি তাতেই খুশি। জুলেখার খুব শখ আছিল বিয়ার পরে বিদেশে হানিমুন করতে আইব। এই শখের কথা যখন তার বাপরে কইল, তার বাপ আমার টাকা দিয়ে কইল, যাও আমার মেয়ের নিয়ে মালয়েশিয়া যাও, মেয়ের শখটা পূরণ করো, বিদেশে হানিমুন করতে আসবো। এই কথা শোনার পরে জুলেখা যে কত খুশি চাচা। বিমানে উঠবো, নতুন দেশ দেখবো, নতুন জায়গা দেখবো, নতুন নতুন মানুষ দেখবো, আমার সাথে আলাদা সময় কাটাইবো। বিমানটা যখন ছাড়লো কত কথা কইল, মালয়েশিয়া এসে এটা করবো সেইটা করবো, কত খুশি সে। আবার টাকা খরচ হইব দেখে এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত তারা আমি হাঁটাই নিয়ে আসছি চাচা। তারা আলাদা হোটেলে রুম নিয়ে রাখি নাই, আপনার কাছে আপনার রুমে রাখছি। তারে ভালো একটা জামা কাপড় কিনে দিই নাই, ভালো কিছু খাওয়াই নাই, ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাই নাই। সব জায়গায় তার সাথে আমি কিপটামি করছি। কিপটামি করছি দেখে আমার বউ আমার উপর রাগ কইরা রাস্তা পার হইতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ও চাচা, আমি বাড়িতে গিয়া জুলেখার মা বাপরে কি জবাব দিব?
জুলেখা তো ওর মা বাপের একমাত্র আদরের মেয়া। এই কথা শোনার সাথে সাথে তারা তো মরে যাবো গা। চুপ কর, এখন কান্তাছস কে? হ্যাঁ, তোর বউটা তোর সাথে হানিমুনে আইছে এখানে। সেই মানুষটা তোরে এত ভালোবাসে, সেই মানুষটার শখ আহ্লাদ আশা ভরসার কথা চিন্তা না কইরা খালি তুই টাকার কথাই চিন্তা করছস। এখন কি হয়েছে? হ্যাঁ, পাবি, ফেরত পাবি। কোটি টাকা দিলেও তো ফেরত পাবি না। কিপটামি করে তোর কি লাভ হয়েছে ক? 1000 কোটি টাকা দিলে কি তোর এই বউটারে ফেরত পাবি? পাবি না তো। টাকার চাইতে মানুষের শখ আহ্লাদ অনেক বড় জিনিস, সেটা কি আমি বুঝতে পারছস? হ্যাঁ, আমি তো মনে করি বৌমা মরে নাই, তুই বৌমারে খুন করছস, তোর কারণে বৌমা মরছে। বস স্যার ঠিকই কইছেন, আমার কারণে আমার বউ মরে গেছে। আমার পয়সা থাকার কোনো অধিকার নাই। আমি এক কোন হোটেলের সাথে গিয়ে লাভটা করে মরে যাবো গা। কি বলছো? জুলেখা, জুলেখা তুমি পয়সা আছো জুলেখা। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তুমি পয়সা আছো জুলেখা। যে মহিলা মারা গেছে সে তুমি না। তুমি আমার সাথে কোথায় গেছিল? তোমার আমি কত টাকা খুঁজছি। তোমার রেখে কোথাও যাই নাই মত। তুমি আমার রেখে তুই আমার ঠিকানা জানতে গেল না? তখন কতগুলো পোলাইয়া আমার তো উঠা লয়ে গেছিল গা। নিয়ে আমারে অনেক দূরে কোন একটা অন্ধকার গলির মধ্যে নিয়ে গেছে। নিয়ে যায় আমার লোক হয় না, আমার বেয়ে আমার মামা সব রেখে দিছে। এরপর যখন দেখছে আমার ব্যাগের মধ্যে কোনো টাকা পয়সা নাই, আমার কই তুই টাকা বাইর করতে দিবি, জানি না টাকা দে। আমি কইছি আমার কাছে টাকা নাই। তোমরা আমার বাইরে লাগতে পারছি এই বাইরেও দিতে যাইতেছিল, আমার বাসায় লইছে। যদি না থাকতো তাহলে আমি আজকে মরে যেতাম বলছি। ভাই আপনার অনেক ধন্যবাদ ভাই। আপনি যে আমার কত বড় উপকার করছেন এটা আমি বইলা বুঝাইতে পারব না। আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো ভাই। আমার কাছে কৃতজ্ঞ হওয়ার কিছু নাই, বরং আমার কাছে খুব শান্তি লাগতেছে যে জুলেখা পারে তার স্বামীর কাছে ফিরাই দিতে পারছি। জানেন ভাইজান, জুলেখা আপা আপনাকে অনেক ভালোবাসে। ওই মন্দ লোকগুলো যখন ধরে নিয়ে গেছিল, ওইখান থেকে যখন তারা উদ্ধার করলাম, সে তার নিজের কথা একবারও বলে নাই, বারবার আপনার কথা চিন্তা করতেছিল। তারে না পায়া আপনার কি মন খারাপ হইতেছে কিনা, আপনি কি করতেছেন, আপনার হয়তো নিশ্চয় অনেক টেনশন হইতেছে। ওই লোকগুলো ফোনটা নিয়ে গেছিল তো আপার, যে কারণে আপনার ফোন নাম্বারটা আপা মনে করতে পারতেছিল না। ভাগ্যিস এই হোটেলের নামটা মনে ছিল, তাই তো এই হোটেলে নিয়ে আসতে পারছি। হ্যাঁ, আরেকটা কথা হয়ে যান, ওই আসার পথে আপার সাথে কথা বলতে বলতে একটা জিনিস বুঝলাম, আপনি মনে হয় একটু হিসেবি মানুষ। একটু হিসাব করে চলেন। হিসাব করে চলা কিন্তু ভাইজান খারাপ না, কিন্তু বেশি হিসাব করাটাও ঠিক না। আপনজনের শখ পূরণ করতে গিয়া যদি হিসাব করা যায়, তাহলে একদিন এমন হইতে পারে যে আপনার কাছে টাকা পয়সা ধন সম্পদ সবই আছে, আপনজনটা নাই। এই জন্য ভাই শুধু বউ না, বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার শখ পূরণ করার জন্য যতটুকু সাধ্য কোলায় আপনার ততটুকু করা উচিত। একটা জিনিস মনে রাখবেন, টাকা পয়সার চাইতে আপনজনের শখ আহ্লাদ পূরণ করা অনেক জরুরি, অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এই জন্য যতটুকু পারেন আপনজনের শখ পূরণ করবেন। টাকা গেলে টাকা পাবেন, কিন্তু আপনজন হারায় গেলে আর কোনোদিন ফিরে পাবেন না। ভাই এই যে আমি কানে ধরছি, আমি আর জীবনে কোনোদিন কিপটামি করব না। আমি আমার বাবা মার শখ, আমার বউয়ের শখ আল্লাহ সব পূরণ করুন। এখন থেকে কম খরচে আর হানিমুন হইব না। তাজমহল মুঘল সম্রাট শাহজাহানের এক অমর সৃষ্টি। এটি ভারতের আগ্রায় অবস্থিত। পৃথিবী জুড়ে তাজমহল ভালোবাসার একটি অপরূপ নিদর্শন হিসেবে চিহ্নিত। আরজুমন্দ বানু বেগম মমতাজ ছিলেন শাহজাহানের তৃতীয় স্ত্রী। 1631 সালে 39 বছর বয়সে 14তম সন্তান জন্মের সময় মমতাজের মৃত্যু হয়। প্রিয় পত্নীর স্মৃতিকে অম্লান করে রাখার উদ্দেশ্যে তার সমাধি ঘিরে সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন। তাজমহল ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ও বিশ্বের 7ম আশ্চর্যের একটি।
তাজমহল সম্পর্কে আলোচনা করা হবে আমাদের আজকের এই ভিডিওটিতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। 1631 খ্রিস্টাব্দের 7 জুন মমতাজ তার শেষ ইচ্ছার কথা ব্যক্ত করে পৃথিবী থেকে চিরবিদায় নিলেন। রেখে গেলেন সদ্যজাত শিশুকন্যা ধয়রারা বেগমকে। শোনা যায় পত্নীর বিয়োগে শোকার্ত সম্রাট টানা 2 বছর রাজদরবারে শোক পালন করেছিলেন। শাহজাহান শোকে এমন ম্রিয়মান হয়ে গিয়েছিলেন যে কয়েক মাসের মধ্যে তার চুলদাড়ি সব পেকে ধবধবে সাদা হয়ে গিয়েছিল। কারণ 19 বছর কাল সুখে দুঃখে স্বামী সম্রাট শাহজাহানের ঘর সংসার করেছেন মমতাজ। তাজমহলের প্রধান নকশাকার ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরী, আব্দুল করিম মামুর খান এবং মাকরামাত খান, যারা সে সময়ের সবচেয়ে নিখুঁত, পারদর্শী, উচ্চ পর্যায়ের প্রকৌশলী ও নকশাকার ছিলেন। এছাড়া তাজমহলের বিখ্যাত ক্যালিওগ্রাফিগুলো করেছিলেন তৎকালের ক্যালিওগ্রাফার আব্দুল হক, যার প্রশংসনীয় ক্যালিওগ্রাফি দেখে মুগ্ধ হয়ে সম্রাট নিজেই তাকে আমানত খান উপাধিতে ভূষিত করেছিলেন। মমতাজের মৃত্যুর পরপরই তাজমহলের নির্মাণ কাজ শুরু করা হয়েছিল না। মৃত্যুর পর তার দেহ আগ্রার একটা জায়গায় রাখা হয়েছিল। সেখানে সযত্নে বিজ্ঞানসম্মত উপায়ে দীর্ঘ 9 মাস রাখবার পর এখন যেখানে তাজমহল নির্মাণ করা হয়েছে সেখানে আনা হয়। তাজমহলের নকশা প্রথমে কাঠের ছাঁচে তৈরি করা হয়েছিল। ভারতবর্ষের বাইরে থেকেও ভাস্কর্য শিল্পের দক্ষ একাধিক গুণী ব্যক্তিদের তাজমহল নির্মাণের কাজে নিযুক্ত করা হয়েছিল। ইতিহাস থেকে জানা যায় সর্বমোট 15 জন নির্মাণবিদ তাজমহল তৈরিতে সক্রিয়ভাবে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। স্থাপত্য কীর্তি পৃথিবীতে বহুত আছে, কিন্তু পৃথিবীর অন্য কোনো স্থাপত্য তাজমহলের অনুরূপ খ্যাতি লাভ করতে পারেনি। এর জন্য সম্রাট শাহজাহানকে অনেক বিনীত রজনী যাপন করতে হয়েছে। সমগ্র পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে ফিরেছেন সম্রাটের লোকজন সর্বোৎকৃষ্ট মহার্ঘ পাথরের সন্ধানে। প্রচুর সাদা মার্বেল পাথর নিয়ে আসা হয়েছিল জয়পুরের মাকরানা আর রাইওয়ালা থেকে। লাল বেলে পাথর আনা হয়েছিল ফতেহপুর সিক্রি থেকে। এছাড়া বাগদাদ, ইয়েমেন, গ্র্যান্ড তিব্বত, সিংহল, কানাডা, দক্ষিণ ভারত, মিশরের নীলনদ, গঙ্গা, গোয়ালিয়র, পারস্য, কুমারুন, মহারাষ্ট্র, জেহেরি, মাকরান, খামাচ, বিন্ধ্যাচল পর্বত, জব্বলপুর, রাজস্থান, হিমাচল থেকে সমতল, বাংলার সন্দ্বীপ, মহেশখালী দ্বীপ তার দৃষ্টি থেকে কিছুই বাদ পড়েনি। সর্বসাকুল্যে 17,000 মণ পাথর সংগৃহীত হয়েছিল। তাজমহলে মহামূল্যবান চুনি ছিল 60 মণ, পান্না ছিল 100 মণ, নীলকান্তমণি ছিল 160 মণ, নানান রঙের সংমিশ্রণে তৈরি উজ্জ্বল মণি 180 মণ, ফিরোজা রঙের মণি ছিল 90 মণ, গোয়ালিয়র স্টোন ছিল 990 মণ, উজ্জ্বল দ্যুতিময় পাথর 80 মণ, চুম্বক লোহার আকর 80 মণ। এছাড়াও আরও 230 মণ মহামূল্যবান মণি এবং খাদবিহীন স্বর্ণের বার ছিল আনুমানিক 200 মণ। আজ থেকে 350 বছর আগে সম্রাট শাহজাহান মন মন স্বর্ণ, হীরা, চুনি, পান্না, মণিমাণিক্য সংগ্রহ করে সৌন্দর্য সৃষ্টির জন্য তাজমহলে লাগিয়েছিলেন। পুরো তাজমহল 180 ফুট উঁচু, যার প্রধান গম্বুজটি 213 ফুট উঁচু এবং 60 ফুট চওড়া, এবং এর চারপাশে 4টি মিনার আছে, যার প্রতিটির উচ্চতা 162.5 ফুট। পুরো কমপ্লেক্সটির আকার 1902 বাই 1002 ফুট। শুধু তাজমহলটি 186 বাই 186 ফুট মার্বেল পাথরের ওপরেই নির্মিত। এর প্রধান প্রবেশদ্বার 151 বাই 117 ফুট চওড়া এবং 100 ফুট উঁচু। ভোরের আলোয় এক হালকা গোলাপির মূর্ছনায় মাতোয়ারা হয়ে ওঠে তাজমহল। সন্ধ্যায় এটি দুধে ভরা সাদা দেখায়। চাঁদনি রাতে এটি হালকা নীল রঙের আভায় এক মনোমুগ্ধকর রূপ নেয়। এই পরিবর্তনগুলোই তাজমহলকে দিয়েছে অনন্য এক বৈচিত্র্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমারু বিমানের হাত থেকে রক্ষা করতে তাজমহলের উপরে বাঁশের খাঁচা দেওয়া হয়েছিল। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ও 9/11-এর পর বিমান হামলার হাত থেকে তাজমহল রক্ষায় সবুজ আচ্ছাদন ব্যবহার করা হয়েছিল। তাজমহল নির্মাণ করতে সুদক্ষ 20,000 শ্রমিকের 22 বছর সময় লেগেছিল। তাজমহল নির্মাণের জন্য সম্রাট শাহজাহান 22,000 মানুষ নিযুক্ত করেছিলেন, যারা ছিলেন শ্রমিক, স্টোন কাটার, চিত্রশিল্পী, সূচিকর্ম শিল্পী ও ক্যালিওগ্রাফার। নির্মাণ সামগ্রী বহনের জন্য 1000 হাতি ব্যবহার করা হয়েছিল।
তাজমহলের ভেতর ও বাহিরের ক্যালিওগ্রাফির চমৎকার কাজ আছে। মমতাজ মহলের সমাধি ক্ষেত্রেও তার পরিচিতি ও প্রশংসার শিলালিপি দেখা যায়। সমাধিক্ষেত্রের একপাশে আল্লাহর 99 নাম ক্যালিওগ্রাফিক শিলালিপিতে অঙ্কিত রয়েছে। বর্তমানে তাজমহল বাগান, গেস্ট হাউস ও মসজিদ দিয়ে ঘেরা 17 হেক্টর জায়গা নিয়ে গঠিত। সম্রাট শাহজাহান যমুনা নদীতে বসে তার এই স্বপ্নের সমাধিটিকে দেখতেন। বর্তমানে নদীটি শুষ্ক হয়ে গেছে। তাজমহলে একটি সুড়ঙ্গ রয়েছে যা যমুনা নদীর ধার থেকে শুরু হয়ে তাজমহলে গিয়ে শেষ হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন এই সুড়ঙ্গটি সম্রাট শাহজাহান যমুনা নদীর ধার থেকে তাজমহলে আসার জন্যই ব্যবহার করতেন। তাজমহলের প্রবেশপথটি লাল বেলে পাথরে তৈরি। এটি প্রায় 100 ফুট উঁচু। তোরণে আরবি হরফে উৎকীর্ণ রয়েছে কোরআনের বাণী। 187 ফুট উঁচু মূল মিনারটি রয়েছে 60 ফুট ব্যাসের জায়গা জুড়ে। মূল মিনারটির চারপাশে রয়েছে ছোট ছোট মিনার। এগুলোর উচ্চতা 108 ফুট। তাজমহলের নির্মাণ শৈলীতে আরেকটি রহস্যময় দিক হলো, যখন আপনি তার দিকে এগুবেন মনে হবে সেটি আকারে ক্রমশ ছোট হচ্ছে, আর যখন দূরে সরে আসবেন তখন মনে হবে আকারে বড় হচ্ছে। তাই গাইডরা বলে থাকেন এতে নাকি তাজমহলকে নিজের মনে করার অনুভূতি জাগে। তাজমহল নির্মাণের পর যাতে এর মতো আর কোনো সুন্দর স্থাপনা নির্মাণ করতে না পারে, সে কারণে সব শ্রমিকের হাত কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন সম্রাট শাহজাহান। এছাড়া তাজমহলের মতোই আরেকটি সমাধি বিপরীত পাশে নির্মাণ করতে চেয়েছিলেন সম্রাট শাহজাহান কালো মার্বেল দিয়ে, কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ায় সেটি আর সম্ভব হয়নি। কিন্তু এই বিষয় দুটির কোনো প্রমাণ পাওয়া যায়নি। মোগলদের পতনের সঙ্গে সঙ্গে তাজমহলের প্রতি নেমে আসে দুর্যোগ। আসল মণিমুক্তা স্বর্ণ তাজমহলের গাত্রে এখন আর নেই। একদিকে বাগান ধ্বংস করা হয়, অন্যদিকে পানি প্রবাহের স্থাপনাগুলো নষ্ট করে দেওয়া হয়, আরেকদিকে চলে অবাধ লুণ্ঠন। স্থাপত্যের জনক হিসেবে খ্যাত সম্রাট শাহজাহান জগৎ বিখ্যাত আগ্রার তাজমহল ছাড়াও আরও যেসব শিল্পকর্ম তৈরি করে ইতিহাসে অমর রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল মতি মসজিদ, দিল্লির জুমা মসজিদ, ময়ূর সিংহাসন, আগ্রার খাসমহল, শীষমহল, দিল্লির দিওয়ানিয়াম, দিওয়ানি খাস এবং দিল্লির উপকণ্ঠে শাহজাহানাবাদ নগরী প্রতিষ্ঠা প্রভৃতি তার উল্লেখযোগ্য কৃতি। 1627 খ্রিস্টাব্দ থেকে 1658 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল সম্রাট শাহজাহানের রাজত্বকাল। কথিত আছে সম্রাট শাহজাহানের শেষ জীবনে তার ছেলে আওরঙ্গজেব তাকে আগ্রার দুর্গে বন্দী করে রেখেছিলেন। দুর্গের জানালা দিয়ে দূর থেকে তাজমহল দেখতে দেখতে সেখানেই মারা গিয়েছিলেন সম্রাট শাহজাহান। 1666 সালে মৃত্যুর পর শাহজাহানকেও স্ত্রী মমতাজের পাশেই সমাহিত করা হয়েছিল। 1984 সালের পর থেকে মূল সমাধিতে আর কাউকেই ঢুকতে দেওয়া হয় না। এই সমাধির ওপরতলায় বানানো হয়েছে ঠিক একই রকমের আরেকটি নকল সমাধি। পর্যটকরা এই নকল সমাধি দেখার সুযোগ পান। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের অন্য ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। থ্যাংক ইউ।